আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব যাদের কনস্টিপেশন বা কষা পায়খানা রয়েছে এবং অনেকেরই এই সমস্যাটায় ভোগ করে থাকেন। কনস্টিপেশন বা এই কষা পায়খানার জন্য অনেকেরই পেটে গ্যাস জমে থাকে এবং প্রতিদিনের যে আপনার চলাচল বা প্রতিদিনের যে ডেইলি লাইফটা রয়েছে সেটাকে কিন্তু বেশ হ্যাজার্ড জমে থাকে এবং খুব অস্বস্তি বোধ কিন্তু একটা ফিল থাকে। এখন একটি বিষয় যদি বলি যে কনস্টিপেশন বা কষা পায়খানাটা সাধারণত কখন বলি? সাধারণত কোনো ব্যক্তির যদি ৩ দিন অর্থাৎ ৭২ ঘন্টার মধ্যে যদি কোনো প্রকার বায়েল মুভমেন্ট বা যদি পায়খানা না হয় সেক্ষেত্রে ওটাকে কনস্টিপেশন বলা হয়ে থাকে। একটা ঘটনা এবং আরেকটি বিষয় রয়েছে যাদের অনেকেরই যে পায়খানা বা স্টুল রয়েছে সেটা খুব হার্ড বা শক্ত হয়ে থাকে, সেটাও কিন্তু কনস্টিপেশনেরই একটি অংশ। এবং এই অনেকেরই যে শক্ত স্টুল রয়েছে সেটাকে নরম করার জন্য বিশেষ করে যে ওষুধগুলোকে সেবন করা হয় এবং পায়খানাটা নরম হলে কিন্তু দ্রুত বায়ু মুভমেন্টটা হয়। এরকমই একটি ওষুধের নাম বলবো যে ওষুধটি সাধারণত যে পায়খানা রয়েছে সেটাকে বা স্টুলটাকে নরম করে এবং নরম করে সেই ওষুধের নাম যদি বলি সেটি হবে ইজি লাইফ। ইজি লাইফটা সাধারণত ট্যাবলেট এবং সিরাপ ২ টি আকারে পাওয়া যায়। সাধারণত যে ট্যাবলেট রয়েছে সেটি ১০ মিলিগ্রাম আকারে ট্যাবলেট রয়েছে এবং আরেকটি রয়েছে ১ চামচ ওষুধে ৫ এমজি থাকে এবং আরেকটি যে সলিউশন বা সিরাপ রয়েছে সেটাতে ১ এমএল ওষুধে থাকে ৭.৫ মিলিগ্রাম থাকে ইজি লাইফে। এবং কিছু কনস্টিপেশন বা কষা পায়খানার কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলা সাধারণত যে আমাদের ইলেক্ট্রোলাইটস এর যে ব্যালেন্স রয়েছে সেটাকে একটু ক্ষতি করে। এবং এই ইজি লাইফ ওষুধটা সাধারণত যে ইলেক্ট্রোলাইটসটাকে খুব কম পরিমাণে কিন্তু এটাকে নষ্ট করে বা ইলেক্ট্রোলাইটসটাকে ঠিক রেখে পায়খানাটাকে সাধারণত নরম করে থাকে এই ইজি লাইফ ওষুধ। এই ইজি লাইফ ওষুধের যদি জেনেটিকের নাম বলি সেটা হবে সোডিয়াম পিকো সালফেট। এই সোডিয়াম পিকো সালফেটটাই ইজি লাইফ। এখন যদি একটু ফার্মাকোলজি বলি বা ইজি লাইফ ওষুধটি সাধারণত কিভাবে কাজ করে? সোডিয়াম পিকোসালফেট একটি প্রায় এরাইল মিথন গ্রুপের একটি স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ অর্থাৎ এটা হচ্ছে প্রায় এরাইল মিথন গ্রুপের একটা ওষুধ। এটা গ্রহণের যে সাধারণত আমাদের বৃহদান্ত্র যেটাকে লার্জ ইন্টেস্টাইন বলে সেই লার্জ ইন্টেস্টাইনের যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলোকে অ্যাক্টিভ করে বা সক্রিয় করে তোলে ফলে যে আমাদের লার্জ ইন্টেস্টাইন রয়েছে সেই লার্জ ইন্টেস্টাইনের যে প্রাচীর রয়েছে অন্তত যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরটাকে কি করে উদ্দীপ্ত তৈরি করে বা সেটাকে স্টিমুলেশন দিয়ে থাকে এবং আমাদের বৃহদান্ত্রের যে লোমেন রয়েছে সেই লোমেনে পানি এবং যে ইলেকট্রোলাইটস রয়েছে সেই দুটো অংশই কিন্তু বেড়ে যায় ফলে কি করে আমাদের যে পেরিস্টালটিক মুভমেন্ট রয়েছে অর্থাৎ আমাদের খাদ্যনালীর যে মুভমেন্টটা রয়েছে সেই মুভমেন্টটাকে বৃদ্ধি পায়। এর ফলে কি হয় মল বা স্টুলটাকে নরম হয় এবং দ্রুততার সাথে এটা কিন্তু পেট থেকে বেরিয়ে আসে এবং মলাশয়ের পূর্ণতাটা যেটাকে অনুভব হয়েছে সেটাও কিন্তু কি হালকা হয়ে যায়। মলাশয়ের এই প্রভাব মলত্যাগটাকে দ্রুত বৃদ্ধি করে। পিকোসালফেটটা খাওয়ার পরে আপনার পেটের ভিতরে যে কাজটা করে সেটা হচ্ছে পেটটা খুব ভারী মনে হয়। এই ভারী মনে হওয়ার কারণে পেটের উপরে চাপ সৃষ্টি করে, এই চাপ সৃষ্টি করে স্টুলটা নরম হওয়ার কারণে দ্রুত কিন্তু আমাদের যে বাথরুম রয়েছে সেটা অর্থাৎ টয়লেটটা দ্রুততম হয়। যেমন সাধারণত যে পিকোসালফেট যেটা বললাম যে সোডিয়াম পিকোসালফেট বা যে ইজি লাইফ ওষুধটি আহ, যে দুটা বিষয়ে কাজ করার কথা বলছেন যেটা কি স্টুলকে নরম করে এবং যে পায়খানা রয়েছে সেটাকে বৃদ্ধি করে এবং যদি এই নির্দেশনার মধ্যে আরো কিছু অংশ যদি যোগ করি যেমন যাদের পুরাতন এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য অর্থাৎ যাদের অনেক দিন যাবত যে কষা পায়খানার সমস্যাটা রয়েছে বা বাথরুম মলটা শক্ত হয় তাদের জন্য এটা কি নির্দেশিত বা তারা এটা খাবে। যেকোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য প্রতিকারে আপনি কোনো ওষুধ খাওয়ার ফলে যদি আপনার কোনো প্রকার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা হয়ে থাকে বা ইজিলি লাইফের কারণে সেটা কিন্তু হতে পারে। আরেকটি বিষয় হলো যে সার্জারি যে অপারেশন করার পূর্বে প্রসবকালীন সময় এবং রেডিওলজিক্যাল কিছু পরীক্ষা রয়েছে সেসব পরীক্ষার পূর্বে যদি আপনার
পেটকে পরিষ্কার করার যদি কোনো প্রয়োজন বোধ হয় বা দরকার হয় সেক্ষেত্রে সাধারণত যে ইজি লাইফ ওষুধটি রয়েছে সেটাকে খাওয়ানো হয় বা সোডিয়াম পিকোসালফেটকে খেতে পারেন। যদি মাত্রা বা সেবনবিধি অর্থাৎ খাবারের নিয়মটা যদি একটু বলি যে এটা কিভাবে খাবেন। সাধারণত যদি হচ্ছে এই পিকোসালফেট, সোডিয়াম পিকোসালফেট বা ইজিলেপ ওষুধ রাতে ঘুমানোর আগে বয়স অনুযায়ী আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং যদি আপনি রাতে গ্রহণ করেন পরের দিন সকালে দেখা যাবে যে আপনার মলত্যাগটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি হয়েছে এবং সেটা দ্রুত হবে। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যদি ইজি লাইফ ওষুধটাকে খান বা সোডিয়াম পিকোসালফেট সেটা নিম্ন ডোজ অর্থাৎ লোয়ার ডোজ থেকে আপনাকে শুরু করতে হবে এবং মলত্যাগের জন্য সর্বোচ্চ নির্দিষ্ট যে ডোজ রয়েছে তার উপরে আপনাকে অবশ্যই সেটাকে গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ নির্দেশিত যে ওষুধ রয়েছে তার উপরে কখনোই অতিক্রম করা উচিত নয়। আপনারা তার উপরে কখনো খাবেন না। যদি একটু দেখি যে এটা ট্যাবলেট রয়েছে 10 এমজি মিলিগ্রামের যে ট্যাবলেট পাওয়া যায় সেটা যদি প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স 10 বছরের উপরে তারা 5 থেকে 10 মিলিগ্রাম প্রতিদিন খেতে পারবেন। অর্থাৎ একটি ওষুধে অর্ধেক থেকে একটি ট্যাবলেট প্রতিদিন খাওয়া যায়। এবং যেসব হচ্ছে শিশু চিলড্রেন রয়েছে বাচ্চা এবং যাদের বয়স হচ্ছে 4 থেকে 10 বছরের মধ্যে তারা সাধারণত 2.5 থেকে 5 মিলিগ্রাম ওষুধ আপনি দৈনিক খেতে পারবেন। অর্থাৎ যদি ট্যাবলেট খান একটা ট্যাবলেটের 4 ভাগের 1 থেকে অর্ধেক ট্যাবলেট প্রতিদিন খাওয়া যায়। ওরাল সলিউশন যেটা বা সিরাপ রয়েছে যেটা যে 5 ml যে 5 মিলিগ্রাম থাকে যে সিরাপটা অর্থাৎ 1 চামচ ওষুধে যে 5 মিলিগ্রামটা সেখানে যদি বয়স্ক অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স 10 বছরের উপরে হয়ে থাকে তারা সাধারণত 5 থেকে 10 ml ওষুধ দিনে একবার বা আপনি 1 অথবা 2 বার সেটাকে খেতে পারেন। অর্থাৎ এটা 1 থেকে 2 চামচ ওষুধ আপনি প্রতিদিন খাবেন। এবং বাচ্চা রয়েছে যাদের বয়স 10 থেকে 4 বছর তারা সাধারণত 2.5 থেকে 5 ml ওষুধ অর্থাৎ আধা চামচ থেকে 1 চামচ সিরাপ প্রতিদিন সেটাকে সেবন করা যাবে এবং যাদের বয়স রয়েছে যে 1 মাস থেকে 4 বছরের নিচে তাদের প্রতি কেজি ওজনে 0.25 ml পার কেজি বডি ওয়েটের অনুপাতে কিন্তু দিতে হবে। এবং আপনার বাচ্চার যদি ওজন যদি 10 কেজি হয়, যদি প্রতি কেজিতে 0.25 ml হয় তাহলে দেখা যাবে 10 কেজির বাচ্চা প্রতিদিন আধা চামচ সিরাপটাকে খেতে পারতেছে। তখন আরেকটি বিষয় হলো কনসেন্ট্রেট ওরাল সলিউশন যেটা 7.5 ml রয়েছে যেটাতে প্রতি ml এ রয়েছে সেটা বাচ্চা প্রাপ্তবয়স্ক এবং 10 বছরের উপর যাদের বয়স রয়েছে তারা সাধারণত 0.67 থেকে শুরু করে 1.3 ml পার ডে খেতে পারে। অর্থাৎ যে ডোজের একটি আপনার যে ড্রপার রয়েছে সেই ড্রপারের মধ্যে দেখবেন 0.6 এর মধ্যে একটি লাল দাগ রয়েছে। সে লাল দাগ থেকে সামান্য একটু উপরে এবং দেখা যাচ্ছে আরেকটা হলো 1.2 সেখানেও কিন্তু একটা লাল দাগ রয়েছে অর্থাৎ সে লাল দাগ থেকে সামান্য একটু উপরে কিন্তু আপনারা প্রতিদিন খেতে পারতেছেন। এবং যাদের বয়স হচ্ছে বাচ্চা রয়েছে সে বাচ্চাদের দেখা যাচ্ছে যে 4 থেকে 10 বছরের বাচ্চা তারা সাধারণত 0.3 থেকে শুরু করে 0.67 ml পর্যন্ত পার ডে খেতে পারে। অর্থাৎ ডোপারের মধ্যে 3 ml এর মধ্যে কিন্তু একটা লাল দাগ রয়েছে সে লাল দাগ থেকে একটু উপরে এবং 6 ml রয়েছে সেটা লাল দাগ থেকে একটু উপরে সাধারণত খাওয়া যায়। ইজি লাইফ ওষুধটি অন্য ওষুধের সাথে কি ধরনের মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন করতে পারে? ডায়ুরেটিক্স অথবা অ্যাডেনোকর্টিকোস্টেরয়েড সোডিয়াম পিকোসালফেটের সাথে অধিক মাত্রায় গ্রহণের ফলে শরীরের যে ইলেকট্রোলাইটসের যে ব্যালেন্স রয়েছে সেই ইলেকট্রোলাইটসের ব্যালেন্সের ঝুঁকিটাকে বেড়ে যেতে পারে। ইমব্যালেন্স যেটা অর্থাৎ ইলেকট্রোলাইটস শরীর থেকে কমে যেতে পারে। এবং অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে যদি এই সোডিয়াম পিকোসালফেট বা আপনার ইজি লাইফকে খাওয়া হয় তাহলে ইজি লাইফের যে কার্যকারিতাটা সেটা একটু কমে যেতে পারে। প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশন অর্থাৎ যারা এই ইজি লাইফ ওষুধটিকে খেতে পারবেন না। সোডিয়াম পিকোসালফেট অথবা এর যে কোনো উপাদানের প্রতি যদি কারো অতি সংবেদনশীলতা অর্থাৎ হাইপার সেন্সিটিভ রিয়াকশন থাকে এবং যারা তীব্র ডিহাইড্রেশনে যারা ভুগে থাকেন যাদের পেটে কোনো প্রকার ইনফ্লামেশন বা প্রদাহ যদি থাকে এবং অন্ত্রের মধ্যে কোনো প্রকার বাধাগ্রস্ততা যদি এটাকে বলা হয়ে থাকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি থাকে এবং আরেকটি বিষয় হলো যাদের অ্যাপেন্ডিসাইটিসের কারণে যদি বমি বমি ভাব যদি এরকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সোডিয়াম পিকোসালফেট বা ইজিলাইফ ওষুধটিকে খাওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া বা
সাইড ইফেক্ট কি করতে পারে? অতি সংবেদনশীলতা, একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, তাছাড়া রয়েছে মাথা ঘুরানো, সাময়িক সংজ্ঞাহীনতা হতে পারে যাদেরকে বেগাল প্রতিক্রিয়া, পরিপাকতন্ত্রের কিছু জটিলতা হতে পারে, ডায়রিয়া, পেটে ব্যথা এবং বমি বমি ভাবটাকে তৈরি হতে পারে। স্তন্যদান গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে। গর্ভাবস্থায় এই ওষুধের কোনো ক্ষতিকর প্রভাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারপরে গর্ভাবস্থায় প্রথম ৩ মাস এই ওষুধকে ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এবং আরেকটি বিষয় হলো যে সোডিয়াম পিকোসালফেট বা ইজি লাইফ মাতৃ দুগ্ধে নির্গত হয় না, অর্থাৎ মায়ের বুকের দুধের সাথে এটাতে পাওয়া যায়নি। সতর্কতা কি রয়েছে? সতর্কতার মধ্যে যদি বলি যে অধিক মাত্রায় এবং এটাকে দীর্ঘদিন ব্যবহার ফলে ফ্লুইড ও ইলেকট্রোলাইটস এর যে ইমব্যালেন্স বা ভারসাম্য হতে পারে, এবং আরেকটি বিষয় হলো হাইপোক্যালেমিয়া হতে পারে, অর্থাৎ সোডিয়াম থেকে ক্যালসিয়ামটা, অর্থাৎ শরীর থেকে যে ক্যালসিয়াম রয়েছে সেটা কমে যেতে পারে, পটাশিয়াম যেটা রয়েছে সেটা কমে যেতে পারে। এবং একটি যদি বলি যে অ্যালকোহল গ্রহণকারীদের জন্য এটা খুবই ক্ষতিকর ও গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতার সহিত এটাকে গ্রহণ করতে হবে। তাছাড়া শিশু, মৃগী এবং লিভারের রোগের আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন আপনার যদি হাইপোক্যালেমিয়া, এটা কিন্তু শরীর থেকে ক্যালসিয়াম বের হওয়ার একটা সুযোগ কিন্তু এটাতে রয়েছে। মাত্রাধিক্যতা কি হতে পারে? যদি আপনি ওভারডোজে খান সেক্ষেত্রে কি হইতে পারে এটাতে? অতিমাত্রায় দীর্ঘদিন যে ল্যাক্সেটিভ গ্রহণ করলে আপনার দীর্ঘস্থায়ী ডায়রিয়া, পেটে ব্যথা, হাইপোক্যালেমিয়া, সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম এবং রেনাল ক্যালকুলি হতে পারে। দীর্ঘদিন ল্যাক্সেটিভের অপব্যবহারের ফলে যে রেনাল টিউবারকুলার যে ড্যামেজ হতে পারে, মেটাবলিক অ্যালকোলিসিস এবং সেকেন্ডারি পেশির দুর্বলতা, অর্থাৎ সেকেন্ডারি মাসল যে বা মাংসপেশির যে দুর্বলতা সেটা হতে পারে, এমন একটা যে হাইপোক্যালেমিয়াটা কিন্তু হইতে পারে, হয়। থেরাপিউটিক ক্লাস রয়েছে, এটি স্টিমুলেটর ল্যাক্সেটিভ একটি ওষুধ। সংরক্ষণ সাধারণত আলো এবং আর্দ্রতা থেকে দূরে এবং 30°C তাপমাত্রার নিচে অবশ্যই আপনাকে ওষুধটিকে রাখতে হবে। শিশুদের নাগালের বাইরে আপনাকে অবশ্যই ওষুধটিকে রাখতেই হবে। তাহলে এ ছিল যে কনস্টিপেশন বা হার্ড স্টিল, শক্ত মল নরম করার বা যাদের পায়খানা হয় না সেটাকে রেগুলার করার জন্য যে ওষুধটি ইজি লাইফ, সেই ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।